আমি নিগার সুলতানা সুমি, মার্কেটিং ডিপার্টমেন্ট, মোংলা সরকারি কলেজ। আজকে আমি উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা এর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়াচ্ছি। তো আমরা আজকে পড়াবো বিপণন কাকে বলে, হোয়াট ইজ মার্কেটিং। তো ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রং বলেন, মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার and build a strong customer relationship in order to capture value from customer in return. তো এই সংজ্ঞাটা এখন আমরা বুঝবো। তো মার্কেটিং ইজ দ্য প্রসেস, প্রসেসটা কি? একটা প্রক্রিয়া। তাহলে এটি হলো মার্কেটিং, হলো একটি প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? যে প্রক্রিয়ায় হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু, অর্থাৎ যার মাধ্যমে কোম্পানি কিছু ভ্যালু তৈরি করবে। তো ভ্যালুটা কি? আসলে ভ্যালু বলতে কোনো মূল্য না। ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আমি একটা প্রোডাক্ট কিনলাম, এর বিনিময়ে আমি যা যা খরচ করলাম আর ওই প্রোডাক্ট থেকে আমি যে যে সুবিধা পেলাম, এই দুইয়ের পার্থক্যকে বলা হচ্ছে ভ্যালু। তাহলে কোম্পানি কি করবে? আমাদের জন্য ভ্যালু তৈরি করবে। কার জন্য? ফর কাস্টমার। অ্যান্ড বিল্ড এ স্ট্রং কাস্টমার রিলেশনশিপ, এবং কাস্টমারের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে। তো কাস্টমারের সাথে শক্তিশালী সম্পর্ক কেন গড়ে তুলবে? গড়ে তুলবে এই জন্য যাতে লং টাইম, লাইফ টাইম সে একটা ভ্যালু কাস্টমারের কাছ থেকে আর্ন করতে পারে। তো এরপরে বলা হচ্ছে যে কাস্টমার রিলেশনশিপ কেন করবে? ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু, অর্থাৎ বিনিময়ে সেও কাস্টমারের কাছ থেকে কিছু ভ্যালু নিয়ে নিবে। ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার ইন রিটার্ন। তার মানে আমরা বুঝলাম যে বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানি ক্রেতার জন্য ভ্যালু সৃষ্টি করবে এবং ক্রেতার সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করবে। এবং এই সবগুলো কাজ সে করবে কি জন্য? কারণ সেও কাস্টমারের কাছ থেকে কিছু ভ্যালু রিটার্ন হিসাবে ফেরত নিবে। তো এটি ছিল হচ্ছে মার্কেটিংয়ের মূল সংজ্ঞা। ফিলিপ কটলার হলো মার্কেটিংয়ের জনক। তো জনকের মতে যে সংজ্ঞাটা দেওয়া হলো, এটাই সবসময় পড়তে হবে, ভিন্ন কিছু পড়া যাবে না। বিপণনের মৌলিক ধারণা, অর্থাৎ কি ধারণার উপর ভিত্তি করে মার্কেটিং আসে। তো আমরা প্রথমে পড়াচ্ছি প্রয়োজন, অভাব, চাহিদা। 1 নম্বর প্রথম মৌলিক ধারণা হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা। তো আমরা এখন দেখব প্রয়োজনটা কি, অভাবটা কি, চাহিদাটা কি। প্রয়োজন, ইংলিশ হচ্ছে নিডস। প্রয়োজন হচ্ছে মার্কেটিং এর ভাষা প্রয়োজন বলতে যখন আমরা ভিতরে কোনো ফিল করব কিন্তু কাউকে প্রকাশ করব না। যেমন আমি ফিল করলাম যে আমার একটা মোবাইল লাগবে, অথবা আমার কাপড় লাগবে, অথবা আমার বই লাগবে, অথবা আমার একটি কম্পিউটার প্রয়োজন হবে, কিন্তু এই কথাটা আমি কাউকে এখন পর্যন্ত প্রকাশ করিনি, তাহলে ওটা প্রয়োজন থাকবে। অর্থাৎ এখানে কাস্টমার যা কিছু মনে মনে ভাববে, ফিল করবে, সেটা ভিতরেই থাকবে। এই সময় মার্কেটারের কিছুই করার নাই, কারণ যতক্ষণ কাস্টমার মার্কেটারের কাছে যে তার মনের ভাব প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটার কোনো কিছু অফার করতে পারবে না। তাহলে প্রয়োজন হলো সেই ধরনের অনুভূতি যা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, অথবা অব্যক্ত অনুভূতি। তো এই সেক্টরে কিন্তু মার্কেটিং এর কোনো কাজ নাই, কেননা কাস্টমার এখন পর্যন্ত মনের ভিতরে ফিল করছে যে তার কি প্রয়োজন, কিন্তু সে এখন পর্যন্ত প্রকাশ করেনি। পরবর্তীতে চলে আসলো অভাব। অভাব হলো ব্যক্তিত্ব ও সংস্কৃতির প্রভাবে এই যে আমাদের প্রয়োজনটা যখন বাস্তবে প্রকাশিত হবে, অর্থাৎ ব্যক্ত অনুভূতি। অর্থাৎ ক্রেতা প্রকাশ করলো যে তার কম্পিউটার লাগবে, তার খাবার লাগবে, তার কাপড় লাগবে। তো যখন ক্রেতা প্রকাশ করবে, সাপোজ আমরা ধরি আমাদের ক্ষুধা লাগছে, কাউকে বলিনি, তো যতক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগছে কাউকে বলিনি, ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন। যখন আমি বলবো আমি ক্ষুধার্ত এবং আমি খাবারের সন্ধানে যাব, তখন সেটা হয়ে যাবে অভাব। তো যখন আমি ক্ষুধার্ত এই কথাটা প্রকাশ করব, তখন মার্কেটার আমার সামনে ভ্যারাইটিস প্রোডাক্ট আমার সামনে উপস্থাপন করবে। হয় আমি যদি বাঙালি হই, আমাকে ভাত মাছ অফার করবে, আমি যদি বিদেশি হই, আমাকে ফাস্টফুড অফার করবে। অর্থাৎ এই অভাব থেকে মার্কেটারের কাজ শুরু হয়। এরপর হলো চাহিদা। চাহিদা তখনই হবে যখন আমি 3টা শর্ত পূরণ করব। প্রথম শর্ত, আমি ক্ষুধার্ত, আমার খাওয়ার পাওয়ার প্রবল ইচ্ছা থাকতে হবে।
দ্বিতীয়তই খাবারটি কেনার আমার সামর্থ্য থাকতে হবে। তৃতীয় এবং আমার টাকা খরচের ইচ্ছাও থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এই তিনটা শর্ত আমি ফিল আপ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত চাহিদা রূপান্তরিত হবে না, অভাবেই থেকে যাবে। অর্থাৎ ক্রেতা ক্ষুধার্ত বলার পরে যখন মার্কেটার তার সামনে বিভিন্ন খাবার উপস্থাপন করলো তখন সেই অভাব চাহিদায় তখনই রূপান্তরিত হবে যখন ওই পণ্য পাওয়ার প্রবল ইচ্ছা থাকবে এবং ওই খাবার কেনার টাকা আমার পকেটে থাকবে এবং ওই টাকা খরচ করার ইচ্ছাও থাকবে। যদি এই শর্ত ফিল আপ না হয় তাহলে প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাবে না এবং অভাব চাহিদায় রূপান্তরিত হবে না। তাহলে এটা আমরা আরেকবার রিভিউ করি। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একজন ক্ষুধার্ত, তিনি মনে মনে ফিল করতেছেন তিনি ক্ষুধার্ত, তিনি কাউকে বললেন না, অর্থাৎ অব্যক্ত অনুভূতি। এই অব্যক্ত অনুভূতিকে বলা হচ্ছে প্রয়োজন। এবার যখন তিনি বললেন আমি ক্ষুধার্ত, তখন মার্কেটারের কাজ শুরু হলো। তখন মার্কেটার তার সামনে ভিন্ন ভিন্ন খাবার উপস্থাপন করলো। তো প্রয়োজন যখন প্রকাশিত হলো তখন হয়ে গেল সেটা অভাব। এবার যখন ক্রেতা টাকা খরচ করে ওই পণ্যটি ক্রয় করলো তখন সেটা হয়ে গেল চাহিদা। যতক্ষণ টাকা খরচ না করবে এবং ওই প্রোডাক্ট কেনার সামর্থ্য না থাকবে ততক্ষণ পর্যন্ত চাহিদায় রূপান্তরিত হবে না। এটি ছিল বিপণনের মৌলিক ধারণার প্রথম ধারণা। অর্থাৎ এই ধারণার উপর ভিত্তি করে প্রথম বিপণনের ধারণা সৃষ্টি হয়। দ্বিতীয় যে ধারণাটি সেটা হলো বিপণন অর্পণ। বিপণন অর্পণ কি? অর্পণ বলতে বাংলায় আমরা বুঝি দোকান, অর্থাৎ মার্কেটিংয়ের একটি দোকান। তো মার্কেটিংয়ের দোকানে কি কি উপস্থাপন হতে পারে? তো আমরা দেখি বিপণন অর্পণের মধ্যে আছে পণ্য, সেবা, অভিজ্ঞতা। তো পণ্য কি? পণ্য হলো যার আসলে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যেটা ওজন আছে, আকার আছে, যেটা ধরে অনুভব করা যাবে, তাই হলো পণ্য। তো পণ্যটাকে আমরা অন্যভাবে যদি ব্যাখ্যা করি তাহলে যা কিছু দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, আকার আকৃতি ওজন করা যায় তাই পণ্য। এরপর হলো সেবা। সেবা হলো এমন একটি সুবিধা যা এক পক্ষ অন্য পক্ষকে দিবে। অর্থাৎ সেবা পেতে গেলে অবশ্যই দুইটা পক্ষ থাকবে, একজন হচ্ছে সেবা গ্রহণ করবে আর একজন সেবা প্রদান করবে। তো সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী দুইটা পক্ষ থাকবে। এই জন্য বলা হচ্ছে যে সেবা হলো কোনো সুবিধা বা কোনো কাজ যা এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করবে এবং যা অবশ্যই অস্পর্শনীয়, অর্থাৎ এটি স্পর্শ করা যাবে না এবং যা মালিকানার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সেবা প্রদান করলেই সেবা প্রদানকারী যে যোগ্যতা সেটা বিক্রি হয়ে যাবে। তো এটা আমরা আরও সহজে বুঝি যে আমরা যখন ডাক্তারকে ভিজিট দিয়ে ডাক্তার দেখাই তখন ডাক্তারি কিন্তু কিনতে পারি না। আমরা যখন উকিলকে অ্যাপয়েন্ট করে উকিলের সেবা নিচ্ছি তখন কিন্তু উকিলের ওকালতি কিন্তু আমরা কিনতে পারছি না, শুধুমাত্র তার কাছ থেকে সেবাটা গ্রহণ করছি। তো সেবা হচ্ছে অদৃশ্য, যা এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করবে এবং যা অবশ্যই অস্পর্শনীয়, অর্থাৎ স্পর্শ করা যাবে না। অনুভূতি দিয়ে বুঝে নিতে হবে যে সেবাটা ভালো ছিল না খারাপ ছিল। এটাকে মেজার করা যায় না যে ঘ্রাণ কেমন ছিল, গন্ধ কেমন ছিল, এটার আকৃতি কেমন ছিল, ওজন কেমন ছিল, সেটাকে পরিমাপ করা যায় না এবং অবশ্যই এর মালিকানার কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা হলো কোনো কিছু করে দেখে বা বাস্তবভাবে করে কোনো কিছুর কোনো বিষয়ে যদি দক্ষতা অর্জন করা হয় তখন তাকে বলা হচ্ছে অভিজ্ঞতা। তো একজন লোক যদি 10 বছর একটা বিষয় চাকরি করে তখন সে খুবই অভিজ্ঞ সম্পন্ন একটি মানুষ হয়ে ওঠে। তো মার্কেটে এই জিনিসগুলো অ্যাভেলেবেল উপস্থাপন করা হচ্ছে। ক্রেতা যখন তার অভাবটা প্রকাশ করবে তখন সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন যে অফারিংগুলো করা হয়, তো এটাকে বলা হচ্ছে মার্কেটিং অফারিংস। অর্থাৎ মার্কেটে কী কী অফার করা হচ্ছে, পণ্য অফার করা হচ্ছে, সেবা অফার করা হচ্ছে এবং অভিজ্ঞতা অফার করা হচ্ছে। যেমন যদি কোনো একটা কোম্পানি সার্কুলার দেয় যে 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন ম্যানেজার দরকার, তখন সেটা অবশ্যই মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বরে, ভ্যালু ও সন্তুষ্টি। এটি ছিল 3 নম্বর মৌলিক ধারণা, ভ্যালু কি এবং সন্তুষ্টি কি। তো আগে আমরা ভ্যালুটা বুঝি। তো ভ্যালু হচ্ছে বেনিফিট ডিভাইডেড বাই কস্ট, অর্থাৎ
বেনিফিট বলতে আমি কি কি সুবিধা একটা পণ্য থেকে নিচ্ছি, আর কস্ট হচ্ছে কি কি কস্ট আমি একটা প্রোডাক্টের ক্ষেত্রে করে থাকি। তো আমরা বেনিফিট, দুই ধরনের বেনিফিট পেয়ে থাকি একটা পণ্য থেকে, একটা হচ্ছে ফাংশনাল বেনিফিটস, একটা হচ্ছে ইমোশনাল বেনিফিটস। তো আমরা দেখি ফাংশনাল বেনিফিটসটা কি, ইমোশনাল বেনিফিটসটা কি। এটা আমরা একটা মোবাইল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা মোবাইলের মূল উদ্দেশ্য কি? কমিউনিকেশন, যোগাযোগ, সিম কার্ড। তো সিম কার্ড ছাড়া মোবাইল কিন্তু ইউজলেস। তো এটা হচ্ছে ফাংশনাল বেনিফিট। মোবাইলের মূল ফাংশনাল বেনিফিট হচ্ছে এটা সিম কার্ড ওখানে কানেক্টেড থাকবে এবং আমি একজনের সাথে কানেক্টেড হতে পারবে, যোগাযোগ করতে পারবে। এবার এর সাথে ক্যামেরা, এর সাথে অডিও, এর সাথে ভিডিও, এর সাথে ওয়াইফাই, এগুলো হচ্ছে ইমোশনাল বেনিফিট, অর্থাৎ এটা কাস্টমারকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য এই বেনিফিটটা যোগ করা হয়েছে। তো একটা প্রোডাক্ট থেকে এই বেনিফিটগুলো আমরা নিলাম, আর বিনিময়ে আমরা কি কি খরচ করছি। প্রথম হচ্ছে মনিটারি কস্ট, অর্থাৎ আমরা প্রথমে টাকা খরচ করি। এরপর হচ্ছে টাইম কস্ট, সময় আমরা ব্যয় করি। একটা প্রোডাক্ট যখন কিনতে যাই তখন আমরা অনেকগুলো দোকানে যাই, অনেকগুলো পণ্য থেকে বাছাই করে পণ্যটি ক্রয় করি, তার মানে একটা সময়ের খরচ হয়। এরপর হচ্ছে এনার্জি কস্ট। এনার্জি কস্ট কি? আমি যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি তখন আমার একটা শারীরিক কস্ট হচ্ছে, শারীরিক শক্তি খরচ হচ্ছে। প্লাস সাইক্লিক কস্ট। সাইক্লিক কস্ট মনস্তাত্ত্বিক যে খরচ, মনস্তাত্ত্বিক খরচটা কীভাবে হচ্ছে? একাধিক ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডটা আমার জন্য পারফেক্ট, কোন ব্র্যান্ডটা আমার চাহিদাগুলো ফিল আপ করতে পারবে, এগুলো যখন আমি দেখতেছি তখন আমার একটা মেধা খরচ হচ্ছে, যেটাকে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক খরচ। তো কোনো পণ্য থেকে আমরা কি কি সুবিধা পেলাম আর তার বিনিময়ে আমরা কি কি খরচ করলাম, এই দুইয়ের পার্থক্যকে বলা হচ্ছে ভ্যালু। তো এটাকে আমি আরও সহজ করে বুঝাচ্ছি একটা কলম দিয়ে, যে আপনি 5 টাকা দিয়ে একটি কলম কিনলেন, তাহলে কলম থেকে আপনি কি কি সুবিধা পাবেন। তো প্রথমত কলম দিয়ে লেখার সুবিধা এবং সেটা কত সময় ধরে চলবে। তো 5 টাকা দিয়ে একটা কলম কেনার পর দেখা গেল যে লেখা ঠিক মতো হচ্ছে না এবং খুব বেশি সময় ওটি যায় না, সুতরাং আপনার ভ্যালু ক্ষেত্রে আপনি দেখাচ্ছেন যে আপনার ভ্যালুটা কম হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ আপনি 5 টাকাই খরচ করেছেন কিন্তু বিনিময়ে আপনি যে সুবিধা পাওয়ার দরকার ছিল সেটা পাননি। তো ভ্যালু যদি বেশি থাকে তাহলে ক্রেতা সন্তুষ্ট, ভ্যালু যদি কম থাকে ক্রেতা অসন্তুষ্ট। তো এরপরে আমরা চলে যাচ্ছি সন্তুষ্টি। সন্তুষ্টি কি? সন্তুষ্টি হলো যে আমার কি প্রত্যাশা ছিল আর আমি কি প্রাপ্ত হলাম, এই দুইয়ের পার্থক্য। একটু আগে কলম নিয়ে বললাম যে আমার প্রত্যাশা ছিল কলমটি খুব ভালো লেখা হবে এবং কলমটি মিনিমাম 1 মাস বা 15 দিন আমাকে সাপোর্ট দিবে। এবার দেখা গেল কলমটি ভালো লেখা হলো না এবং আমাকে 15 দিন সাপোর্ট দিল না। তখন আমার অনুভূতি, আমার যে আশা ছিল তার সাথে আমার প্রাপ্তির যে তুলনা করে দেখা গেলো যে আমার মনের অনুভূতি কি হলো, মনের অনুভূতিটা অসন্তুষ্টি। তো এই মনের অনুভূতি যখন আনন্দের হবে তখন সন্তুষ্টি, মনের অনুভূতি যখন খারাপ হবে তখন অসন্তুষ্টি। তো এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইড হলো চতুর্থ নাম্বার, মৌলিক ধারণা, বিনিময় ও সম্পর্ক, এক্সচেঞ্জেস অ্যান্ড রিলেশনশিপ। বিনিময় কি? বিনিময় বলতে কোনো কিছু একজন একজনকে দিবে, আরেকজনকে কোনো কিছু প্রদান করবে, অর্থাৎ কেউ টাকা দিবে বিনিময় তাকে একটি পণ্য দিবে। এই যে উপায়, এক্সচেঞ্জ হলো একটি উপায়, যে উপায়ে কোনো কিছু আদান প্রদানের ঘটনা ঘটে থাকে। সম্পর্ক কি? সম্পর্ক হলো যখন একটা মানুষের মধ্যে আরেকটা মানুষের সাথে আদান প্রদান হয় এবং তখন একটা ভ্যালু একজন আরেকজনকে বিনিময় দিয়ে থাকে। এই ভ্যালু আদান প্রদান হওয়ার কারণে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়, তবে অবশ্যই এখানে ভ্যালু ভিত্তিক সম্পর্ক তৈরি করতে হবে। এরপর হচ্ছে 6 নাম্বার, সম্পর্ক ভিত্তিক বিপণনে। আমরা একটু বুঝি যে সম্পর্ক ভিত্তিক বিপণনটা কি। মার্কেটিং এর সাথে সম্পর্ক হলো যখন একটা কোম্পানি বিজনেস করে তখন তার ভিন্ন ভিন্ন মানুষের সাথে সংযুক্ত থাকতে হয়। প্রথমত সাপ্লায়ারের সাথে সম্পর্ক থাকতে হয়, দ্বিতীয়ত মধ্যস্থ কারবারির সাথে সম্পর্ক থাকতে হয়, তৃতীয়ত শেয়ার হোল্ডারদের সাথে সম্পর্ক থাকতে হয়, চতুর্থত ক্রেতার সাথে সম্পর্ক থাকতে হয়। এবং এই প্রত্যেকটা সম্পর্ক অবশ্যই ভ্যালু ভিত্তিক সম্পর্ক। কীভাবে ভ্যালু ভিত্তিক সম্পর্ক আমরা একটু ব্যাখ্যা করি। প্রথমে আমরা ধরি সাপ্লায়ার কারণ যারা কোম্পানিকে সরাসরি কাঁচামাল দিবে। তো সাপ্লায়ার দীর্ঘদিন ধরে
ধরে আমাকে কাঁচামাল দিচ্ছে, আমি যদি টাইম টু টাইম কোম্পানি ওই সাপ্লায়ারকে সময় মতো তার দেনা পরিশোধ না করে বা তার পেমেন্ট পরিশোধ না করে, তখন কিন্তু সাপ্লায়ার অসন্তুষ্ট হবে। তো এখানে ভ্যালুভিত্তিক সম্পর্কটা তৈরি হবে না। আবার যদি সাপ্লায়ার কোনো খারাপ কাঁচামাল কোম্পানিকে প্রদান করে, তাহলে কোম্পানিও সাপ্লায়ারের কাছ থেকে ওই পণ্য আর দ্বিতীয়বার ক্রয় করবে না। এক্ষেত্রেও ভ্যালুভিত্তিক সম্পর্ক তৈরি হবে না। এই জন্য কোম্পানির সাথে সাপ্লায়ারের সবসময় ভ্যালুভিত্তিক সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ উভয়ে যেন বেনিফিটেড হয়। এরপর আমরা আসি মধ্যস্থ কারবারি। মধ্যস্থ কারবারির কাজ কি? মধ্যস্থ কারবারির কাজ হচ্ছে কোম্পানির পণ্য সরাসরি ক্রেতার কাছে বা পাইকারি ব্যবসায়ী তিনি খুচরা ব্যবসায়ীর কাছে পণ্যটি পৌঁছে দেবে। অর্থাৎ কাস্টমার এবং কোম্পানি এর মাঝখানে যারা থাকবে তারা হচ্ছে মধ্যস্থ কারবারি। এবার মধ্যস্থ কারবারির সাথে কোম্পানির রিলেশনশিপটা কি? রিলেশনশিপটা হলো যে কোম্পানি চাইবে মধ্যস্থ কারবারি তার পণ্যটা বেশি পরিমাণে মার্কেটে বিক্রি করবে যাতে তার প্রফিটটা বেশি আসে। মধ্যস্থ কারবারি চাইবে যেন কোম্পানির কাছ থেকে অধিক মাত্রায় কমিশন এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। তো এখানে যদি কমতি হয় সেক্ষেত্রেও ভ্যালুভিত্তিক সম্পর্ক তৈরি হবে না। এরপর হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডাররা কী করবে? শেয়ার হোল্ডাররা টাইম টু টাইম ডিভিডেন্ড আশা করবে কোম্পানির কাছ থেকে। তো কোম্পানি হিউজ প্রফিট করলো কিন্তু শেয়ার হোল্ডারকে টাইম টু টাইম ডিভিডেন্ড প্রদান করলো না। তো এক্ষেত্রেও শেয়ার হোল্ডারের সাথে কোম্পানির ভালো রিলেশন তৈরি হবে না। শেয়ার হোল্ডাররা যদি টাকা ইনভেস্ট না করতো তাহলে কোম্পানি রান করা সমস্যা হতো। সুতরাং অবশ্যই কোম্পানির শেয়ার হোল্ডারদের টাইম টু টাইম ডিভিডেন্ড প্রদান করতে হবে যাতে ওই শেয়ার হোল্ডারের সাথে একটি সম্পর্ক ভিত্তিক বিপণন তৈরি হয়, অর্থাৎ ভ্যালু ভিত্তিক সম্পর্ক তৈরি হয়। লাস্ট ওয়ান কাস্টমার। অবশ্যই কাস্টমারকে সর্বোচ্চ ভ্যালু দিতে হবে, কারণ মার্কেটিংয়ে কনজিউমার ইজ দ্য কি। তো কনজিউমারকে অবশ্যই আপনার সবসময় স্যাটিসফাই করতে হবে। ক্রেতা ঠিক যে বেনিফিট আশা করে পণ্যটি কিনছে যেন সে তার থেকে অধিক মাত্রায় বেনিফিট পায়, অথবা যেটা আশা করেছিল অবশ্যই যেন সেই বেনিফিট পায়। তাহলেই ক্রেতার সাথে সম্পর্ক ভিত্তিক একটি বিপণন প্রক্রিয়া শুরু হবে, ভ্যালু ভিত্তিক সম্পর্ক তৈরি হবে। এই ছিল সম্পর্ক ভিত্তিক বিপণন। লাস্ট ওয়ান বাজার। তো আমরা সাধারণত বাজার বলতে দোকানপাটকে বুঝি, কিন্তু মার্কেটিংয়ে বাজার বলতে দোকানপাট বোঝায় না। মার্কেটিংয়ে বাজার হচ্ছে ক্রেতা সেট। তো আমরা এখানে দেখি একটা সংজ্ঞা আছে, এ মার্কেট ইজ আ সেট অফ অল অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ একটি প্রোডাক্টের বা সার্ভিসের বর্তমান যে ক্রেতা আছে এবং ভবিষ্যতে আরও যে ক্রেতা হবে, এদের একসাথে যোগ করে যে সেটটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে বাজার। তো আমরা কোকাকোলাকে ধরি যে কোকাকোলা বর্তমানে 1 লক্ষ লোক কোকাকোলা খাচ্ছে এবং ফিউচারে আরও 50,000 লোক কোকাকোলা খাবে। তাহলে 1 লক্ষ এবং 50,000, এই 1.5 লক্ষ হচ্ছে কোকাকোলার বাজার। অর্থাৎ বাজার বলতে কাস্টমারের সংখ্যাকে বোঝানো হচ্ছে যে সে কতখানি মার্কেট ধরে তার পণ্যটা বিক্রি করবে। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো এরপর আমরা চলে যাচ্ছি বিপণনের ক্রমবিকাশ, অর্থাৎ মার্কেটিং কিভাবে আসলো একটা যুগের পর আস্তে আস্তে আজকে আধুনিক মার্কেটিং। তো আমরা দেখবো যে প্রথমে কি ছিল। প্রথমে ছিল আত্মনির্ভরশীলতার যুগ, এরা অফ সেলফ সাফিসিয়েন্সি, অর্থাৎ স্বনির্ভর, কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট না। এই সময় যে যার মতো তার নিজস্ব খাদ্য উৎপাদন করত এবং নিজস্ব চাহিদা পূরণ করতে পারত, দ্বিতীয় কারো উপর তাদের নির্ভরশীল হওয়ার প্রয়োজন হতো না। সুতরাং এখানে কোনো এক্সচেঞ্জের কোনো বিষয় আসেনি। এরপর আসলো বিনিময় যুগ। বিনিময় যুগ যে যুগে একজনের পণ্য আর একজন নিত, তার বিনিময়ে তাকে অন্য কোনো পণ্য দিত যেটা তার প্রয়োজন। যেমন একজন প্রচুর ধান উৎপাদন করেছে কিন্তু তার ডাল নেই, তখন দ্বিতীয় যিনি ডাল উৎপাদন করেছে তার আবার ধান নেই, তখন ডাল এবং চালের একটা এক্সচেঞ্জ তৈরি হতো। তো এটাকে বলা হচ্ছে বিনিময় যুগ। এক্ষেত্রেও মার্কেটিংয়ের কোনো সূচনা হয়নি। এরপর আসলো উৎপাদন যুগ। তো উৎপাদন যুগে প্রথম মার্কেটিংয়ের প্রথম সূচনা উৎপাদন যুগে। এই যুগের মূল কনসেপ্টটা কী ছিল? এই যুগের মূল কনসেপ্টটা ছিল যে প্রথম যখন
শিল্প বিপ্লব হলো, শিল্প বিপ্লবের পরে কোম্পানি তার পণ্য কি হিসাবে তৈরি করতো। এখন যেমন আজকের আধুনিক মার্কেটিং চিন্তা করছে কাস্টমার ঠিক যেরকম পণ্য চাচ্ছে আমি ঠিক সেই পণ্যই তৈরি করব, কিন্তু এই কনসেপ্ট একদিনে তৈরি হয়নি। এই কনসেপ্ট তৈরি হচ্ছে আরও বিভিন্ন পদক্ষেপের পরের থেকে। তো উৎপাদন যুগে মনে করা হতো অধিক পরিমাণে উৎপাদন করা হবে এবং পণ্যগুলোকে ক্রেতার ক্রয় সীমার মধ্যে নিয়ে যাওয়া হবে এবং ক্রেতা যদি বেশি পণ্য দেখে ওই পণ্যই ক্রেতা কিনবে। তো এখানেও ক্রেতাকে কিন্তু অবহেলা করা হয়েছে এই যুগে, অর্থাৎ ক্রেতাকে মূল্যায়ন করা হয়নি। ক্রেতা কেমন পণ্য চাচ্ছে, কী পরিমাণ চাচ্ছে, এরকম কোনো মূল্যায়ন করা হয়নি। শুধু ভাবা হয়েছে বেশি পরিমাণে পণ্য তৈরি করতে হবে এবং তার দাম ক্রেতার ক্রয় সীমার মধ্যে রাখতে হবে এবং এটা ক্রেতার দ্বার প্রান্তের বা কাছাকাছি জায়গায় পৌঁছে দিতে হবে, তাহলেই পণ্য বিক্রি হবে। কিন্তু উৎপাদন যুগ বেশি দিন চলেনি, কারণ ক্রেতাকে এখানে মূল্যায়ন করা হয়নি। তো এরপরে এই কনসেপ্টের পরে চলে আসলো বিক্রয় যুগ। তো বিক্রয় যুগের মূল কনসেপ্টটা কি? বিক্রয় যুগের মূল কনসেপ্ট ছিল হচ্ছে বেশি করে প্রমোশন করতে হবে, অর্থাৎ বেশি করে অ্যাডভার্টাইজ করতে হবে, বেশি করে প্রচার প্রচারণা চালালেই ক্রেতা ওই পণ্য কিনবে, অর্থাৎ প্রফিট থ্রু সেলস ভলিউম, অর্থাৎ প্রফিট আর্ন করাই ছিল বিক্রয় যুগের মূল উদ্দেশ্য। তো এখানেও ক্রেতাকে অবহেলা করা হয়, যে কারণে এই কনসেপ্টও বেশি দিন চলেনি। এরপরে চলে আসলো মার্কেটিং যুগ, যে যুগে প্রথম ক্রেতাকে মূল্যায়ন করা হলো, অর্থাৎ ক্রেতা ঠিক কীরকম পণ্য চাচ্ছে, যেরকম পণ্য চাচ্ছে ঠিক সেরকম পণ্য তৈরি করতে হবে এবং কী পরিমাণ ক্রেতা এই পণ্যটা চাচ্ছে। তো যখন ক্রেতার অভাব কি, ক্রেতার চাহিদা কি, এটাকে মূল্যায়ন করা হলো, তখন যে যুগের সূচনা হলো সেটা হচ্ছে মার্কেটিং যুগ। এরপরে চলে আসছে সামাজিক বিপণন যুগ, অর্থাৎ শুধুমাত্র পণ্য বিক্রি করলেই হবে না, পণ্য বিক্রির সাথে একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের থেকে যায়। ক্রেতা এমন পণ্য চাইলো যে পণ্য পরিবেশের জন্য বিপর্যস্ত, পরিবেশের জন্য ক্ষতিকর, ইকোসিস্টেমের জন্য বিপজ্জনক, তখন ওই পণ্য তৈরি করা যাবে না। অর্থাৎ পণ্য তৈরির সাথে সাথে সমাজের এবং পরিবেশের কথা চিন্তা করে যে পণ্য তৈরি করা হলো সেই যুগকে বলা হলো সামাজিক বিপণন যুগ। অর্থাৎ সমাজের প্রতিও কনসার্ন থাকতে হবে, পাশাপাশি পরিবেশের প্রতিও কনসার্ন থাকতে হবে। যে কারণে পলিথিন উৎপাদন বাদ হয়ে গেছিল। কেন? কারণ পলিথিন যখন পরিবেশে যাবে তখন পরিবেশের ইকোসিস্টেমটাকে, ব্যালেন্সটাকে নষ্ট করে দেবে। তো যখন এই পলিথিনটাকে ব্যবহার না করে যদি আমরা পাটের বা চটের ব্যাগ ব্যবহার করি, তখন তাকে বলা হচ্ছে সামাজিক বিপণন যুগ। এরপরে আসলো সম্পর্ক ভিত্তিক মার্কেটিং যুগ, অর্থাৎ এখানে ক্রেতার সাথে একটি সম্পর্ক তৈরি করতে হবে, অর্থাৎ ক্রেতার সমস্ত ডাটা সংগ্রহ করতে হবে। ক্রেতার পছন্দ কী, ক্রেতার এজ কী, ক্রেতার লোকেশন কোথায়, ক্রেতার পছন্দের পরিবর্তন প্রতি মাসে কী কী হচ্ছে, অর্থাৎ ক্রেতা সম্পর্কে একটা রিসার্চ করা যায়। তো যখন ক্রেতার তথ্য উপত্যগুলো সংগ্রহ করা হতো তখন তাকে বলা হচ্ছে সম্পর্কভিত্তিক মার্কেটিং যুগ। এবং লাস্টে আমরা দেখবো সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ, যেটা এখন চলছে। পণ্য আমরা এখন ম্যাক্সিমাম পণ্য কিনতেছি অনলাইনে। তো যখন পণ্যগুলোকে বিভিন্ন সামাজিক মিডিয়া, অনলাইন মিডিয়ার মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। অর্থাৎ ফেসবুক, টুইটার, ইউটিউব বা বিক্রয়.com, ধারাস, এই যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে এটাকে বলা হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। তো আমরা আজকে জানতে পারলাম বিপণনের ক্রমবিকাশ, অর্থাৎ বিপণন কিভাবে আজকের আধুনিক এই মোবাইল মার্কেটিংয়ে কিভাবে আসলো। তো এটা আমি আরেকবার এক লাইনে বুঝিয়ে দিচ্ছি। আত্মনির্ভরশীলতার যুগ, যে যুগে কেউ কারোর প্রতি নির্ভরশীল ছিল না, সুতরাং মার্কেটিংয়ের কোনো কনসেপ্ট এখানে আসে না। বিনিময় যুগ, কারো চাল কারো ডাল এক্সচেঞ্জ হচ্ছে, সুতরাং এটা হচ্ছে বিনিময় যুগ, এখানেও মার্কেটিংয়ের কোনো অস্তিত্ব ছিল না। উৎপাদন যুগ, যেটা শিল্প বিপ্লবের পরে শুরু হলো উৎপাদন যুগে বেশি বেশি পণ্য তৈরি করতে হবে, দাম একটু কম রাখতে হবে এবং পণ্যকে ক্রেতার নিয়ার লোকেশনে পৌঁছে দিতে হবে। তখন ক্রেতাকে মূল্যায়ন করা হতো না যে আসলে ক্রেতা কি পণ্য চাচ্ছে। এরপর আসলে বিক্রয় যুগ, যখন উৎপাদন যুগ ফল করলো
তখন বিক্রয় যুগ স্টার্ট হলো। বিক্রয় যুগে চিন্তা করা হলো যে বেশি করে প্রচার প্রচারণা করলে, ক্রেতার কানের কাছে খবরটা পৌঁছে দিলে বারবার ক্রেতা শুনলে ওই পণ্যটি ক্রেতা কিনবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে, তাদের একমাত্র ধারণা ছিল বিক্রয় করতে হবে, তো এটাকে বলা হচ্ছে বিক্রয় যুগ। এখানেও ক্রেতাকে অবহেলা করা হয়েছে। এবং এরপর আসলে মার্কেটিং যুগ, যেখানে ক্রেতার অভাব, ক্রেতার চাহিদা, ক্রেতার পছন্দ, ক্রেতার রুচি এই সব কিছু বিবেচনা করে পণ্য উৎপাদন করা হতো, তো এটাকে বলা হচ্ছে মার্কেটিং যুগ। এরপর হচ্ছে সামাজিক বিপণন যুগ, যেখানে সমাজের এবং পরিবেশের কথা চিন্তা করে পণ্য তৈরি হবে, এটাকে বলা হচ্ছে সামাজিক বিপণন যুগ। এটাকে আমরা গ্রিন মার্কেটিংও বলতে পারি। এরপর হচ্ছে সম্পর্ক ভিত্তিক মার্কেটিং যুগ, যেখানে ক্রেতার তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। এরপর হচ্ছে সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং, যেখানে অনলাইন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা নিজেরা এটা পড়বে আর পাশাপাশি ভিডিওটি দেখবে, তাহলে এই দুইটা কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।